সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন আনোয়ার সিমেন্ট মুক্ত মঞ্চে। ইকবাল আহসান আছি আপনাদের সাথে। দর্শক, আমরা আজকের আয়োজনে এমন একজন অতিথিকে পেয়েছি যাকে আসলে নতুন করে পরিচয় করিয়ে দিতে গেলে আমাদের বেশ খানিকটা সময় নষ্ট হবে। তবে যে কয়েকটি বিষয়ে না বললেই নয়, বাংলাদেশের গৌরবময় মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে যিনি একেবারে নিবিড়ভাবে জড়িত, তিনি আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম, যাকে আমরা বঙ্গবীর কাদের সিদ্দিকী নামে জানি এবং বাঘা সিদ্দিকী নামেও জানি। তিনি একমাত্র ব্যক্তি যিনি সশস্ত্র বাহিনীর সদস্য না হয়েও বীর উত্তম খেতাবে ভূষিত হয়েছেন, নিঃসন্দেহে আমাদের মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখার জন্য। এবং তার নানা রকম কর্মকাণ্ডের কথা আমরা জানি। মুক্তিযুদ্ধের সময় তিনি যে কাদেরিয়া বাহিনীটি গঠন করেছিলেন, 17,000 বা 18,000-এর মতো সদস্য সেখানে যুক্ত ছিলেন এবং 72,000-এর বেশি স্বেচ্ছাসেবক তার ওই বাহিনীতে কাজ করেছেন। এবং বলা হয় যে সবগুলো সেক্টর কমান্ডারের সম্মিলিত যে সাফল্যটা রয়েছে মুক্তিযুদ্ধে, তার কাদেরিয়া বাহিনীর সাফল্য তার চেয়েও বেশি। যদিও তিনি সাম্প্রতিক রাজনৈতিক ইস্যুতে এবং বেশ কয়েক বছর ধরেই বিভিন্ন কারণে আলোচিত এবং সমালোচিত। আওয়ামী লীগের সাথে তার একটা সময় গভীর সম্পর্ক থাকলেও এখন মোটামুটি বৈরী সম্পর্কেই বলা চলে। বিভিন্ন সময় তার নানা রকম মন্তব্যের কারণে আমরা পাল্টাপাল্টি যে মতামত বা কাদা ছোড়াছুড়ি এই ঘটনাগুলো দেখেছি। তবে আজকের আয়োজনে তার সেই বঙ্গবীর হয়ে ওঠার গল্প এবং সামনের দিনগুলোতে বাংলাদেশের ভাবনা এবং রাজনৈতিক পরিকল্পনা নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করব। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। আপনাকে আসলে আমরা যেই নামে চিনি, বঙ্গবীর এবং টাইগার সিদ্দিকী, এই দুটো নামের পটভূমি আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, বিভিন্ন জনের কাছে শুনেছি। আপনার মুখ থেকেই একটু শুনতে চাই যে বঙ্গবীর এবং টাইগার সিদ্দিকী আপনাকে কে, কখন, কিভাবে এই উপাধিটা দিয়েছিলেন? 11ই ডিসেম্বর টাঙ্গাইল হানাদার মুক্ত হয়। 14ই ডিসেম্বর টাঙ্গাইলের বিন্দুবাসিনী স্কুল মাঠে একটি বিশাল বড় মিটিং হয়েছিল। সেই মিটিংয়ে আমি বলেছিলাম কাদের সিদ্দিকী মাকড়ার ধলাপাড়ার মাকড়ার যুদ্ধে মারা গেছে। এখন যাকে দেখছেন সে শুধু বঙ্গবন্ধুর আদর্শ ও নির্দেশ। এটা কোনো হতাশার থেকেও বলা হয় নাই, এটা কোনো গৌরবের থেকেও বলা হয়নি। আমি আমার উপলব্ধির থেকে বলেছিলাম যে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার কাদের সিদ্দিকী আর শেষ হওয়ার কাদের সিদ্দিকী এক ছিল না। 9 মাসে 90 বছরের অভিজ্ঞতা অর্জন হয়ে গিয়েছিল, সেই জন্যে কথাটা বলেছিলাম। আপনি যে প্রশ্ন করেছেন বঙ্গবীর, বাঘা সিদ্দিকী, টাইগার সিদ্দিকী, এসব কোনো কিছুই আমার নিজের দেওয়া নয়। আর এটা কিভাবে হয়েছে এটাও আমি খুব একটা জানি না। কখন কাদেরিয়া বাহিনী হয়েছে, কিভাবে কাদেরিয়া বাহিনী হয়েছে, আমি নিজেও এটা জানি না। প্রথম অবস্থায় কেউ কেউ যখন কাদেরিয়া বাহিনী বলতেন আমি বিরক্ত হয়েছি, কিন্তু আমার বিরক্তিতে কাদেরিয়া বাহিনী নাম হওয়ায় কোনো বাধার সৃষ্টি হয়নি। কারণ মানুষ যেখানেই যুদ্ধ হয়েছে, যুদ্ধের পরে যখন আলোচনা করেছে, সে আলোচনা হয়েছে কারা করেছে যুদ্ধটা, কাদের সিদ্দিকী করেছে, কাদের সিদ্দিকীর লোকেরা করেছে। এই করে করেই এক সময় কাদের সিদ্দিকীর মুক্তিবাহিনী কাদেরিয়া বাহিনী হয়ে গিয়েছিল। এই যে কাদেরিয়া বাহিনী যেহেতু কেউ নামকরণ করেনি বা আপনিও গঠন করেননি, কিন্তু আমরা দেখেছি যে সবগুলো সেক্টর কমান্ডাররা মিলে যে সাফল্য পেয়েছেন, বলা হয় যে একমাত্র আপনার কাদেরিয়া বাহিনীর সাফল্য তার চেয়েও বেশি। এবং এত সংখ্যক সৈন্য সমর্থক আপনার অধীনে যুদ্ধ করেছেন, প্রচুর অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধ করেছেন। এইটার পেছনে আসলে মূল ম্যাজিকটা তাহলে কি ছিল? আপনি এই যে বলছেন অনেকের চাইতে ভালো করেছি, এটা তো সারা জীবনে পেলাম না। বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে মুক্তিযুদ্ধ করেছি এ সম্পর্কেও তো প্রশ্ন এসেছে। অনেক নেতারা বলেছেন আমি যে যুদ্ধ করেছি তার দলিল দস্তাবেজ আছে। দলিল দস্তাবেজ নিয়ে কেউ যুদ্ধ করে না, দলিল করার জন্যও কেউ যুদ্ধ করে না। আমার দলিল মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের আর কেউ আর কোথাও আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধুর হাতে
অস্ত্র জমা দিতে পারেনি বা দেয়নি। আমাদের যুব নেতারা শেখ ফজলুল হক মনি, নূরে আলম সিদ্দিকী, আব্দুল কুদ্দুস মাখন, আসম রব, এরা পল্টনে 31শে জানুয়ারি 72-এ অস্ত্র জমা দিয়েছিলেন। এই দুটি বঙ্গবন্ধুর হাতে অস্ত্র দেওয়ার এই দুটি আনুষ্ঠানিক প্রমাণ আছে। আমি 1,04,000 অস্ত্র দিয়েছিলাম বঙ্গবন্ধুকে। 315টি ট্রাকে করে 3 মাসে ঢাকায় আনা হয়েছিল অস্ত্র। ইদানিং শুনছি সে অস্ত্র নাকি বিক্রি করে ফেলছে। আমি তো বলবো মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত সমস্ত অস্ত্র অক্ষত থাকা দরকার, জাদুঘরে থাকা দরকার। যে এই যে কাদেরিয়া বাহিনী গঠন করলো, সেটা আপনি করুন বা যেভাবেই গঠিত হোক না কেন, ইভেন প্রথম যে টাঙ্গাইলে সার্কিট হাউসে একটা অপারেশন, সেটাও আপনার নেতৃত্বে হয়েছিল। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে 17-18 হাজার সৈন্য বা সমর্থক একসাথে যুক্ত করা, 72,000-এর বেশি স্বেচ্ছাসেবক আপনার হয়ে কাজ করেছেন বা আপনাদের হয়ে কাজ করেছেন, এইটার পেছনে মূল চালিকা শক্তিটা কি ছিল আসলে? কেন আপনার দলেই বা আপনার বাহিনীতেই এত সংখ্যক মানুষ একত্রে এতদিন ধরে এত ভালো মতো যুদ্ধ করতে পারলো? প্রশ্নটা কঠিন হতে পারে, কিন্তু উত্তরটা একেবারে সোজা। দেশপ্রেম থাকলে, নিষ্ঠা থাকলে, মায়ের সম্মান বাঁচানোর জন্যে যদি কোনো সন্তানের আকাঙ্ক্ষা থাকে, তাহলে যুদ্ধ করা কোনো বড় কথা নয়, বড় কাজও নয়। আর 18,000 যোদ্ধা তৈরি করা, এটাও কোনো বড় কথা নয়। কারণ আমি কোনো মুক্তিযোদ্ধা তৈরি করিনি, আমি শুধু দাঁড়িয়েছিলাম, শক্তভাবে দাঁড়িয়েছিলাম, জীবনের মায়া ত্যাগ করেছিলাম। আমার পাশে এসে বন্ধুরা দাঁড়িয়েছেন, এবং আমি একা যুদ্ধ করিনি, যুদ্ধ সকলেই করেছে। তখন যারা দেশে ছিলেন সাধারণ মানুষও যুদ্ধ করেছে। আমরা যখন কোনো জায়গায় যেতাম, কোনোখানে বসতাম, মানুষ আমাদের যেভাবে যত্ন করেছে, খাবার দিয়েছে। একটা জিনিস মনে রাখবেন, মুক্তিযুদ্ধের সময় একমাত্র কাদেরিয়া বাহিনী ছাড়া আর সবাইকে সরকার মাসিক বেতন দিয়েছে, অথবা আপনি বেতন না বলে এটাকে সম্মানী বলতে পারেন, সম্মানী দিয়েছে। সেনাবাহিনীর যারা ছিলেন, বিডিআরের যারা ছিলেন, অন্য অন্য সশস্ত্র বাহিনীর যারা ছিলেন, তারা নিয়মিত বেতন পেয়েছেন। যারা সিভিল অফিসার গিয়েছিলেন, সিভিল যারাই যে চাকরি করতেন, বাংলাদেশ সরকার যত কষ্টই হোক তাদের প্রতি মাসে বেতন দিয়েছেন। পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধে এটা বোধহয় একটা বিচিত্র ঘটনা যে কাদেরিয়া বাহিনীর কোনো সদস্যকে মাসারা দেওয়া হয় নাই। এই আলোচনাটা যখন করছি, জানুয়ারি মাস বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মাস, সেই দিনেরও একটা ঘটনা আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই যে উনি এসেই আপনাকে প্রথম খোঁজ করছিলেন এবং আপনার সাথে যখন প্রথম দেখা হলো, খুব গভীর আলিঙ্গনে আপনারা দুজন জড়িয়ে ধরছিলেন, একে অপরকে কথাবার্তা বলছিলেন। সেই সময়ের যদি একটু অভিজ্ঞতাটা আমাদেরকে একটু বলতেন। আসলে বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডনে গিয়েছিলেন। লন্ডনে সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছিলেন, হু ইজ কাদের সিদ্দিকী। বঙ্গবন্ধু যেভাবে কথা বলতেন তার স্বভাবসিদ্ধভাবে বলেছেন, ও কাদের সিদ্দিকী, মাই সান। তো উনি যখন 10 তারিখে আসেন, আমি 10 তারিখে তেজগাঁ বিমানবন্দরে আসতে পারি নাই। আগে থেকে প্রোগ্রাম করা ছিল, এই জন্যে আসিনি। আমরা রাত্রি 11টার দিকে বোধহয় বঙ্গবন্ধুর ফেরা নিয়ে কিছু সহকর্মীর সঙ্গে আলাপ করছিলাম। এখনকার মতো তখন মোবাইল ফোন ছিল না,
ওই একমাত্র ল্যান্ড ফোনই ভরসা, তাও আবার হাতল ঘুরিয়ে ফোন করতে হতো। তো একজন ছুটে এসে বললেন বঙ্গবন্ধু কথা বলবেন। ফোনের থেকে আমি কত দূরে ছিলাম, খুব বেশি হলে 20-25 হাত দূরে ছিলাম। দৌড়ে গিয়ে ফোন তুলতেই উনি পিতার মতো নেতার মতো বলেছিলেন, কাদের, তোকে দেখতে পেলাম না যে। তো আমি বলেছিলাম, আপনি বললাম আমরা এখনই আসি, 3-3.5 ঘন্টা লাগবে, কারণ অসংখ্য সেতু ভেঙে ফেলা হয়েছে। তো বললো না, তুই সকালেই চলে আয়। আমি সকালেই চলে এসেছিলাম। আমি বড় হওয়ার পরে খুব একটা কারো কোলে উঠেছি বা উঠতে পেরেছিলাম এটা আমার জানা নেই, মনেও নেই। 11 তারিখ 8টা, সোয়া 8টার দিকে ধানমন্ডির 18 নম্বরে বোধহয় উনি আমাকে কোলে তুলে নিয়েছিলেন। তাতে তার কষ্ট হয়েছিল কিনা, আমি ভারী হয়েছিলাম কিনা জানি না, কিন্তু কোলে তুলে নিয়ে বাড়ির ভিতরে গিয়ে বঙ্গমাতা ফজিলাতুন্নেসাকে বলেছিলেন, রেনু রেনু দেখো আমি কাকে নিয়ে এসেছি। তো বঙ্গমাতাও একজন সাবলীল মানুষ ছিলেন, তিনি সেভাবেই বলেছিলেন, ওকে আর দেখাতে হবে না, ওকে আমি চিনি, ও আমার সঙ্গে আগেই দেখা করেছে, ও তো লতিফের ভাই। এরপরের ঘটনা তো আমরা মোটামুটি জানি যে বঙ্গবন্ধুকে যখন সপরিবারে হত্যা করা হয়, তারপর আপনি আরও একবার সশস্ত্র যুদ্ধের ডাক দিয়েছিলেন এবং নিজে ঘোষণা করেছিলেন যে বঙ্গবন্ধুর 3 সন্তানকে হয়তো হত্যা করা হয়েছে, কিন্তু 4র্থ সন্তান এখনো জীবিত আছে। এরপর দীর্ঘদিন নির্বাসনে ছিলেন। সেই সময়ের ঘটনাটা যদি ছোট করে একটু বলতেন আমাদেরকে। আপনি জানেন কিনা আমি জানি না, লম্বা মানুষ একটু সোজা হয়, সরল হয়, যদিও সব লম্বারা না। আমার মতো লম্বা মানুষরা একটু বেকুব টাইপের হয়। তা না হলে 71 সালে মুক্তিযুদ্ধের সময় প্রায় সব নেতারা পালিয়ে গিয়েছিলেন। মা বোনের ইজ্জত হরণ করা হচ্ছে, সাধারণ মানুষকে মেরে ফেলা হচ্ছে, আর আমি একজন 25 বছরের যুবক, আমি প্রতিবাদ করব না, এই লজ্জার থেকে কিন্তু আমি মুক্তিযুদ্ধ করেছিলাম। ঠিক ওই একই রকম বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয়, তখন আমার মনে হয়েছিল যে আমাকে যদি হত্যা না করা হয় তাহলে আমি একজন বেঈমান। এবং এটা খুবই সত্য যে আমি তখন বলেছিলাম যে বঙ্গবন্ধুকে হত্যা করা হলেও, তার 3 পুত্রকেও হত্যা করা হলেও তাকে নির্বংশ করা যায় নাই। আমি কাদের সিদ্দিকী, তার 4র্থ সন্তান, পিতৃহত্যার বদলা আমরা নেবই নেব। সেই জন্যে সশস্ত্র প্রতিবাদে ঝাঁপিয়ে পড়েছিলাম। এর 2 বছর 2.5 বছর দেশের সীমান্ত এলাকায় ছিলাম। রাত দিন যুদ্ধ হয়েছে। যারা ওই সময় সীমান্তে ছিলেন তাদের জিজ্ঞাসা করলে আপনি জানতে পারবেন যে তাদের কেমন লেগেছে। আমি বোধহয় 6 দিন 7 দিন ঢাকাতে ছিলাম, তারপরে সীমান্তে চলে গিয়েছিলাম। কষ্ট করেই গিয়েছিলাম। সেখান থেকে ভারতে গিয়েছিলাম। 2-3 দিন পরে ভারতীয় কয়েকজন উচ্চ পর্যায়ের অফিসাররা এসেছিলেন, নিয়ে গিয়েছিলেন ইন্দিরা গান্ধীর কাছে, ভারতের মহান প্রধানমন্ত্রী। রাত্রি 2টার সময় দিল্লিতে 1 নম্বর সফদরজং রোডে তার সঙ্গে আমার দেখা হয়েছিল। তিনি দেখতে আমার চেয়ে অনেক খাটো, কিন্তু তবু তিনি আমার মাথায় হাত দিয়েছিলেন, আমার কাঁধে হাত দিয়ে বলেছিলেন, তুমি বেঁচে আছো, আমরা খুশি হয়েছি, তোমাদের সম্মান রক্ষা করে যা করা দরকার আমরা করব। জি, এরপরের ঘটনা তো মোটামুটি কম বেশি আমরা জানি যে আপনি 90 সালে আবার দেশে ফিরলেন
এবং দেশের রাজনীতিতে মোটামুটি সক্রিয় হতে শুরু করলেন। তো একটা সময় পরে আমরা গিয়ে দেখলাম যে আওয়ামী লীগ, যেই বঙ্গবন্ধুর প্রতি আপনি এত অনুগত বা বঙ্গবন্ধুকে আপনি এত ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন, তিনিও আপনাকে ছেলের মতোই দেখতেন, সেই দলের সাথে বা তাদের সাথে আপনার একটা বিভেদ তৈরি হলো। এইটার শুরুটা কোথায় আসলে? এটা শুরু নেই, শেষও নেই। আমি আওয়ামী লীগ ছেড়েছি, বঙ্গবন্ধুকে ছাড়ি নাই। আমি বঙ্গবন্ধুকে শুধু ভালোবাসতাম না, শ্রদ্ধা করতাম না, বঙ্গবন্ধু আমার জীবন, বঙ্গবন্ধু আমার প্রাণ। এই বাংলাদেশের সমস্ত পুরুষ এবং নারী যৌবনে প্রেম করে, কবিতা লেখে। আমি প্রেমও করিনি, কবিতাও লিখিনি। আমার কবিতাও বঙ্গবন্ধু, আমার প্রেমও বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর কাছাকাছি এসে তাকে ভালোবেসে আমি দেশকে ভালোবাসতে শিখেছিলাম। তিনি আমার দেশপ্রেম। আমার বড় ভাই লতিফ সিদ্দিকী রাজনীতি করতেন, আমি ছিলাম একটা বাউন্ডেলে। 62-63 সালে ঢাকা শহরে পালিয়ে এসে রিক্সা চালিয়েছি। আমার মতো অপদার্থ আমার পরিবারে কেউ ছিল না। আমার পরিবারের সবাই আমাকে নিয়ে উদ্বিগ্ন থাকতো যে আমার কি হবে, আমি কি করব। সেই আমি আজকে এই পর্যন্ত এসেছি বঙ্গবন্ধুকে ভালোবেসে, দেশকে ভালোবেসে। না, আপনি একটা বক্তৃতায় বলছিলেন যে বঙ্গবন্ধু নিহত হওয়ার সাথে সাথে আসলে আওয়ামী লীগকেও নিহত হয়ে গেছে বা আওয়ামী লীগকেও কবর দেওয়া হয়ে গেছে। আপনি আসলে ওইটা দিয়ে কি বোঝাতে চেয়েছিলেন এবং আপনার সাথে আওয়ামী লীগের যে দূরত্বটা? না না না, আপনারা অনেক কিছুই তলিয়ে দেখতে চান না। আর আগে মানুষ সত্য কথা বলতো, এখন যেটা বললে সুবিধা সেই কথাটা অনেকেই বলে। আমার স্বভাব ওটা নয়। আমি বলেছি বঙ্গবন্ধু 75 সালে আওয়ামী লীগকে কবর দিয়ে, এ কথাটা আমার নয়, বঙ্গবন্ধু নিজের কথা, যে আওয়ামী লীগকে কবর, আওয়ামী লীগ যে জন্যে গঠিত হয়েছিল, বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে এবং আজকে আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের যা প্রয়োজন তা পূরণ করতে সক্ষম নয় বলে আমি আওয়ামী লীগকে কবর দিয়ে কৃষক শ্রমিক আওয়ামী লীগ গঠন করলাম। আমি সেই কৃষক শ্রমিক আওয়ামী লীগের একজন সদস্য ছিলাম। তো সেই জন্যে আমি বলেছি যে বঙ্গবন্ধু আওয়ামী লীগকে কবর দিয়েছিলেন, আমি না। সেই কবর দেওয়া আওয়ামী লীগকে জনাব আব্দুল মালেক উকিল এবং সাজেদা চৌধুরীর স্বাক্ষরে আওয়ামী লীগকে পুনর্জীবিত করা হয়েছে এবং জিয়াউর রহমানের কাছে দরখাস্ত করে আওয়ামী লীগকে পুনর্জীবন দেওয়া হয়েছে। সেটাই যদি হয় তাহলে আপনি দেশে ফিরে এসে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদে গিয়েছেন, আওয়ামী লীগের সমর্থন করেছেন এবং দীর্ঘ সময় সেই দলের সাথে আপনার সম্পর্ক ছিল। তো এই যে দূরত্বটা, এটা জি 75-এর আগের ঘটনা এটা নয়, এটা 75-এর পরের ঘটনা। 75-এ নানা জন মোস্তাক সরকারে আসে। আমি বাকশালের কথা বলছিলাম, যে বাকশালটা তো 75 জানুয়ারি গঠন করা হয়েছিল। জি জি জি। তো বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে যে আওয়ামী লীগ পুনর্জীবিত করা হয়েছে, সেটা আমি যা বলেছি ওভাবেই করা হয়েছে। দেশে এসেছি, দেশে আসার পরে কৃষক শ্রমিক আওয়ামী লীগ যেহেতু নাই, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্ব করছেন। আমি আওয়ামী লীগ করেছি। আওয়ামী লীগ যদি আমাদের কথা শুনতো তাহলে হয়তো আওয়ামী লীগই করতাম। আওয়ামী লীগে কথা বলা যায় নাই বলে আমি আওয়ামী লীগ ছেড়েছি।
মানুষের কথা আওয়ামী লীগে বলা যায় না, এটা একটা অসুবিধা। তার অর্থ এই না যে শেখ হাসিনা, আমার একটা বড় বোনের অভাব ছিল, আমার ছোট বোন আছে সন্তানের মতো, 3টে ছোট বোন, কিন্তু বড় বোন ছিল না। বড় বোন আমার জন্মের আগে মারা গিয়েছিল, তো সেই জন্য তার অভাব ছিল। কিন্তু শেখ হাসিনা ঘরের মধ্যে এমন একজন মানুষ যে সবাইকে সে সন্তানের মতো যত্ন করতে পারে, এবং আমাকেও করেছে। আমার জন্যে খাবার নিয়ে বসে থেকেছেন, আমি সেগুলো ভুলতে পারি না, আমি ভুলিও না, আমি কারো কিছু ভুলতে চাই না। আর আল্লাহ আমাকে যা দিয়েছেন, খুব বেশি মানুষ তা পায়নি, তাই সেই জন্যে কোনো ক্ষোভ বিক্ষোভ নেই। যে একটা ঘটনা আমরা প্রায় জায়গায় দেখি যে 1996 সালে আপনি সংসদ সদস্য থাকা অবস্থায় আপনার বাড়িতে একবার পুলিশি তল্লাশি হয়েছিল, যে কারণে আপনি খুব ক্ষুব্ধ হয়েছিলেন এবং আপনাকে দেয়া যে বীর উত্তম উপাধিটা সেটা আপনি ত্যাগ করেছিলেন সংসদে দাঁড়িয়েই। সেটা কি পরে আপনি আনুষ্ঠানিক ঘোষণায় আবার গ্রহণ করেছিলেন? আসলে আপনারা তো খুঁত ধরতে চান, আমাদের মতো মানুষের যেমন সুনাম আছে তেমনি তো কিছুটা বদনামও থাকে। আমি সেই ইসের উপরে ক্ষুব্ধ হয়ে আমি বীরুত্তম ত্যাগ করেছিলাম, এটা ঠিক না। আমি নানা কিছু বিবেচনা করে আমি এটা ত্যাগ করেছিলাম। পরে আমি অনেক কিছু ঘেটে ঘুটে দেখেছি যে আমার এটা ত্যাগ করার কোনো সুযোগ বা অধিকার নাই। এটা আমি গ্রহণও করি নাই, বর্জনও করি নাই। আমাকে এটা রাষ্ট্র দিয়েছে, রাষ্ট্র এটাকে যদি ইচ্ছে করে নিতে পারে, কিন্তু রাষ্ট্রেরও এটা ফিরিয়ে নেওয়ার কোনো পথ নাই। সেই জন্যে ও নিয়ে আমি আর কোনো উচ্চবাচ্য করি নাই। আর যদি ওটা নিয়ে ভুল হয়ে থাকে ত্যাগ করা, আবার বীরুত্তম লেখা, তাহলে ক্ষমা চাই। আপনি এই যে 1999 সালে কৃষক শ্রমিক জনতা লীগ গঠন করলেন, আপনি বলছিলেন যে আওয়ামী লীগের সব কথা বলা যায় না, বা আওয়ামী লীগের সাথে আপনার মতের বিভিন্ন জায়গায় অমিল হচ্ছিল, এই জন্য আপনি আলাদা দল গঠন করেছেন। এই দলের বয়স তো আমরা যদি 99 থেকে হিসাব করি আজ প্রায় 23 বছর। বাংলাদেশের মানুষকে এই দলের মাধ্যমে আপনি কি দিতে পেরেছেন? মনে হয় কিছুই না, কিন্তু প্রতিনিয়ত প্রতি মুহূর্তে চিন্তা করেছি, চেষ্টা করেছি, যেটা আওয়ামী লীগে থাকলে আমি করতে পারতাম না। সেগুলো কি একটু যদি ব্যাখ্যা করতেন? এই মুহূর্তে আর ওগুলো ব্যাখ্যা করতে চাই না। আমরা পুলিশের লাঠি খেয়েছি, না খেয়ে থেকেছি, 308 দিন রাস্তায় অবস্থান করেছি, তো এগুলো বলে আর আপনার সময় নষ্ট করতে চাই না। জি, কিন্তু আমরা একজন বঙ্গবীর কাদের সিদ্দিকী বা বাঘা সিদ্দিকীকে মহান মুক্তিযুদ্ধের সাথে মেলালে তার যে অবদানটা আমরা দেখি, মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশ গঠনেও তো আমরা সেরকম একটা প্রত্যাশা আপনার মাধ্যমে করতে পারি। আপনি সেই প্রত্যাশার আদৌ কিছু পূরণ করতে পেরেছেন কিনা বাংলাদেশের মানুষের জন্য বা মানুষের হয়ে? সত্য কথা হলো যে মানুষ যার কাছে কিছু পায় তার কাছে আরও চায়। বঙ্গবন্ধু তার সারা জীবন মানুষের জন্য চেষ্টা করেছেন, এবং তার যে বাংলাদেশ বানানো, পূর্ব পাকিস্তানকে বাংলাদেশে পরিণত করার, আমাদের মতো কিছু পাগল ছিল বলে আমরা তার সেই স্বাদ, তার সেই স্বপ্ন, তার সেই ইচ্ছা আমরা পূরণ করতে পেরেছিলাম, পূরণ করেছিলাম। আমি যদি স্বাধীন দেশে এই ঘুষ, দুর্নীতি, অত্যাচার, নির্যাতনের মাঝে আমি আর যদি 71-এর মতো আর কিছু দিতে নাও পারি, তাহলে কি দেশবাসীর আমাকে ক্ষমা করা উচিত না? আমি যেমন 71-এ মুক্তিযুদ্ধ করেছিলাম, বঙ্গবন্ধু নিহত হলে
তার প্রতিবাদ করেছিলাম। যদি না করতাম তাহলে আজকে যে আওয়ামী লীগ, এদের বহু নেতা কর্মী মাটির নিচে থাকতেন, কবরে থাকতেন। আমার বোন শেখ হাসিনাও প্রধানমন্ত্রী হতে পারতেন না। আমি তো সেই জন্য আমি তো জি 2021-এর ডিসেম্বরের দিকে আপনার একটা বক্তৃতা শুনছিলাম, সেখানে আপনি জামায়াতের বিরুদ্ধে খুব কঠিন কিছু কথা বলেছিলেন এবং এরকম একটা বক্তব্য ছিল যে জামায়াতের সাথে আপনি স্বর্গেও যাবেন না, অথচ তার কয়েক বছর আগে আপনার অবস্থান নিয়ে নানা রকম সমালোচনা হচ্ছিল। আপনি শাহবাগের গণজাগরণ মঞ্চ কিংবা কাদের মোল্লার ফাঁসি, এই বিষয়াদি ঘিরে আপনি প্রচুর লেখালেখি করেছেন এবং কথাবার্তা বলেছেন। এগুলো কি ইন্টেনশনালি ছিল নাকি আসলে এটার ব্যাখ্যাটা কি ছিল একটু শুনতে চাই আবার। আমি কোনো ইন্টেনশন নিয়ে কাজ করি না, কোনো কথা বলি না। আমি সেদিন খুব সম্ভবত মোস্তফা মহসিন মন্টুর জি একটা অনুষ্ঠানে আপনি কথা বলছিলেন, গণফোরামের অনুষ্ঠানে বলেছিলাম আমি ভেস্তে যেতেও রাজি নই যতক্ষণ পর্যন্ত তারা জাতির সামনে নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা না করবে, আমি তাদের সঙ্গে নেই। আমি জামাতকে যেমন গ্রহণ করি না, ঘৃণা করি, ঠিক তেমনি মুক্তিযুদ্ধের পরে অথবা যুদ্ধের সময় যাদের সন্তান সন্ততি খুবই ছোট ছিলেন তাদেরকে আমি ভালোবাসি। বাংলাদেশে জন্ম যে কোনো মানুষকে আমি সম্মান করি, ভালোবাসি, তারা বাংলাদেশের সন্তান, এই আমার নীতিবোধ। যে কিন্তু আমরা যদি এর কয়েক বছর আগের কিছু বিষয় বিশ্লেষণ করি, আমি একটা লেখা পড়ছিলাম 2018 সালের 23 মার্চ একটা অনলাইন পোর্টালে চিররঞ্জন সরকার একটা মতামত লিখেছিলেন এবং তার লেখায় তিনি সেখানে লিখেছেন যে কাদের সিদ্দিকী বঙ্গবন্ধুকে রাজাকারের কমান্ডার হিসেবে একসময় বলেছেন বা আখ্যা দিয়েছেন এবং তখন জামায়াতের পক্ষে দিগন্ত টেলিভিশন বা আমার দেশ পত্রিকায় আপনি তাদের পক্ষে লেখালেখি করেছেন। এটা আসলে কতটা সত্য বা এইটা কি কারণে? এগুলো 100 ভাগের 100 ভাগ মিথ্যে। আওয়ামী লীগের কিছু লোক যখন আমাকে রাজাকার বলে স্লোগান দিয়েছিলেন তখন আমি বলেছিলাম আমি রাজাকার হলে বঙ্গবন্ধু আমার কমান্ডার। আমি জামাতের নেতা গোলাম আজম আমার কমান্ডার না। গোলাম আজমের কাছে আমি অস্ত্র দিই নেই। যুদ্ধ করেছি বঙ্গবন্ধুর আহ্বানে, অস্ত্র ছেড়েছি বঙ্গবন্ধুর আহ্বানে। বঙ্গবন্ধু আমার কমান্ডার। আমি রাজাকার হলে রাজাকারের কমান্ডার, আমি মুক্তিযোদ্ধা হলে মুক্তিযোদ্ধার কমান্ডার। এই যে লেখালেখি এবং বিভিন্ন গণমাধ্যমে বলা হয় যে রাজাকার বা জামায়াতের পক্ষ নিয়ে আপনি বিভিন্ন সময়ে কথাবার্তা বলেছেন বা লিখেছেন, যেহেতু আপনি বলেছেন যে জামায়াতের সাথে আপনি বেহেশতেও যাবেন না, এর কয়েক বছর আগে আপনার এই অবস্থানটা কেন ছিল আরেকটু ব্যাখ্যা করেন যদি। ওর আগেও যা ছিল এখনও তাই আছে। আমি জামাতের পক্ষে কোনোদিন কোনো কথা বলিনি, আর কদিন বাঁচবো আমাকে জামাতের পক্ষে বলানো সম্ভব হবে না। তার মানে এগুলোর কি ভুল ব্যাখ্যা করা হয়েছে বা আপনার এই বিষয়কে জড়িয়ে আপনাকে নিয়ে যে সব লেখালেখি কথাবার্তা হয়েছে এগুলো কি ভুল বলবেন আপনি? ভুল না, শুধু অন্যায়। আমি তো একসময় ভেবেছিলাম আর কিছু না হোক আমাকে মুক্তিযোদ্ধা হিসাবে কেউ সমালোচনা করতে পারবে না। আমি খুব বেশি কিছু চাই না, কিন্তু সাধারণভাবে যেটুকু একটা স্বাধীন দেশে মানুষের মর্যাদা থাকা দরকার সেটুকু আমি অবশ্যই চাই। আমি দুটা সময় অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছি, একটা মুক্তিযুদ্ধ আর একটা বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ। এই মানুষও আমি চোখে দেখে কোনো পিঁপড়া গায়েও পা দিই না। আওয়ামী লীগের বাইরে এসে আপনি কৃষক শ্রমিক জনতা লীগ এই দলের হয়ে আরও যেই
দলগুলোতে জয়েন করেছেন বা একাধিক গ্রুপের সাথে আপনি কাজ করেছেন, এগুলোর উদ্দেশ্য কি ছিল আসলে? আপনি দেশের সেবা করার উদ্দেশ্য নাকি আওয়ামী লীগের বিরোধিতা করাই মূল উদ্দেশ্য ছিল? না, আওয়ামী লীগের বিরোধিতা করার আমার কোনো উদ্দেশ্য নেই। আমি কোনোদিন আওয়ামী লীগের বিরোধিতা করি না। বঙ্গবন্ধু আওয়ামী লীগকে কবর দিয়েছিলেন, তার কন্যা এই আওয়ামী লীগকে জীবিত করে নাই। আওয়ামী লীগকে জীবিত করেছিলেন মালেক উকিল সাহেব এবং আমার শ্রদ্ধেয় সাজেদা চৌধুরী। সেই দলের হাল নেত্রী হাসিনা ধরেছিলেন, আমি তার ভাই হিসাবে তার পাশে দাঁড়িয়েছিলাম। আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি। আমার হৃদয় যেখানে বাধা দিতে বলে আমি সেখানে বাধা দিই, যেখানে সমর্থন করতে বলে আমি সেখানে সমর্থন করি। আপনার কথার হয়তো ইঙ্গিত যে গত 18 সালের নির্বাচনে আমি ডক্টর কামাল হোসেনের সঙ্গে ঐক্যজোটে গিয়েছিলাম। জি সেই ঐক্যজোটে বিএনপিও এসেছিল। জি। আমি কামাল হোসেনের নেতৃত্বে যে ঐক্যজোট, সেই ঐক্যজোটে গিয়েছিলাম। ঐক্যজোটে যাওয়ার পরে আমার মনে হয়েছে কামাল হোসেন নেতৃত্ব করতে চান না অথবা নেতৃত্ব করেন না। সেই জন্যে ইলেকশনের পরে পরেই আমি সেই জোট ছেড়ে বেরিয়ে না, এসেছি। আমার এইখানে ছোট্ট একটা এখন আমি ব্যাখ্যা জানতে চাই একলা আপনার কাছে চলরি। যে কামাল হোসেনের নেতৃত্বে যে জোটটা ছিল সেখানে বিএনপিও ছিল এবং বিএনপির সাথে সেখানে জামায়াতও ছিল, আপনি সেটা জানতেন বা সবাই যেটা জানে। তো আপনি যেহেতু জামাত, প্রত্যক্ষভাবে তো আসলে জামাতের সাথেই মোটামুটি জোটবদ্ধ হওয়া, সেটা আপনি জেনে শুনেই কেন গেলেন সেখানে? বা ওই প্রতিবাদটা কি আপনি করেছিলেন যে আমি জেনে শুনে যাব যাইনি। যদি জামাতকে সেখান থেকে বাদ দেওয়া হয়? সে কথা শতবার বলা হয়েছে। পরে দেখা গেছে যে এটা আন্ডারগ্রাউন্ড হিসাবে বিএনপি এটাকে চালিয়ে দিয়েছে। আমি আরও কয়েকটা বিষয়ে আপনার মতামত জানতে চাইবো যে এই যে এখন যে আওয়ামী লীগের কর্মকাণ্ড আপনি বিভিন্ন সময় বলেন, কিছুক্ষণ আগেও বললেন যে আওয়ামী লীগে গিয়ে সব কথা বলা যায় না বা আওয়ামী লীগ যেভাবে চলছে সেটা বঙ্গবন্ধুর আদর্শের আওয়ামী লীগ না। কোন কোন জায়গায় আসলে আদর্শের বিচ্যুতিটা ঘটেছে বলে আপনি মনে করেন, বা আদৌ বঙ্গবন্ধুর যে আদর্শ আর আওয়ামী লীগের এখনকার যে আদর্শ বা পথ চলার যে কৌশল সেখানে কতটা ফারাক তৈরি হয়েছে বলে আপনার মনে হয়? আওয়ামী লীগের এই ব্যাখ্যা করার জন্য তো আমি বেঁচে নেই। এখন আওয়ামী লীগ ভালো চলছে না। আওয়ামী লীগের যে কর্মীরা দিনরাত খাটে তাদের কোনো স্বীকৃতি নেই। তারা মাঝে মধ্যেই আমাদের সঙ্গে কথা হয় এবং অনেক মানুষ আওয়ামী লীগ করে, তারা কথা বলে, তারা মুখ বুজে অনেক কিছু তাদের সহ্য করতে হয়, তাই তারা করে। আপনি নিশ্চয়ই সবসময় দেশের আপনাকে- চিন্তা করেছেন, আপনাকে আমি- দেশের আপনাকে হয়েই আমি- কাজ করবেন। সামনে কি আওয়ামী লীগের সাথে মিলে কাজ করবেন এরকম কোনো প্রত্যাশা আছে কিনা, বা এরকম কোনো লক্ষ্য সামনে আছে কিনা? আপনাকে আমি একটা কথা বলি, আপনি যে কোনো প্রশ্ন আমাকে করতে পারেন, নির্দ্বিধায় করতে পারেন। আমি দূর থেকে কাউকে সমালোচনা করতে চাই না, করি না। আমাদের অভ্যাস যে আমরা মুখে মুখে কথা বলি। আমি আর আওয়ামী লীগে যাব না কোনো দিন। দেশের যখন যেতটুকু যা করতে পারি আপ্রাণ চেষ্টা করব, এবং যে কটা দিন বাঁচব যাতে মানুষের ভালোবাসা নিয়ে বাঁচতে পারি, এই চেষ্টা করব। আপনি কি সবসময় আপনার লক্ষ্যে অবিচল থাকতে পেরেছেন, বা যখন যেটা মনে হয়েছে আপনি করেছেন? আপনি কি মনে করেন যে সবসময় আপনার সিদ্ধান্তগুলো সঠিক ছিল? কোনো মানুষেরই সব সময় সিদ্ধান্ত সঠিক থাকে না, আমারও হয়তো হয়নি। তার জন্যে আমি যখন যেটা ভুল করেছি তখনই সেটা শোধরাবার চেষ্টা করেছি। আমি 67 সালে একটা রিক্সাওয়ালাকে, আমি তো স্যান্ডেল পরতাম, এখনও পরি,
স্যান্ডেল দিয়ে বাড়ি দিয়েছিলাম, তার সঙ্গে আমার বনিবনার অভাবের কারণে। 2-2.5 ঘন্টা পরে আমার মনে হয়েছিল এটা আমার অন্যায় কাজ হয়েছে, আমি ভুল করেছি। টাঙ্গাইল নিরালার মোড়ে দাঁড়িয়েছিলাম সেই রিকশাওয়ালাটাকে ধরবার জন্যে। প্রায় 1-1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর যখন সেই রিকশাওয়ালাকে পেয়েছিলাম, প্রকাশ্য রাজপথে তার 2 পা জড়িয়ে ধরে আমি তার কাছে ক্ষমা চেয়েছিলাম। আমার বুকে একটু বাঁধেনি যে এই রিকশাওয়ালার 2 পা জড়িয়ে ক্ষমা চাওয়া আমার সম্মানহানি হবে। আমি মনে করেছিলাম তার কাছে মাপ চেয়ে, সেই রিকশাওয়ালা যখন আমাকে বলেছিল, হ্যাঁ ভাই মাফ করে দিয়েছি, মাফ করেছি, আপনি আমার পা ছাড়েন, আমি তখন নতুন আলো দেখেছিলাম। আমার বুকের ভিতরে এমন একটি প্রশান্তি বয়ে গিয়েছিল, যে প্রশান্তি খুব একটা বেশি অন্য সময় পাইনি। এই যে আপনি বলছিলেন যে আওয়ামী লীগ এখন ভালো চলছে না, তার মানে আপনার নিশ্চয়ই আপনার রাজনৈতিক অবস্থান থেকে বা আপনার মুক্তিযুদ্ধে যে অবদান, দেশের প্রতি দায়বদ্ধতা, সেখান থেকেও এখনও অনেক কিছু দেওয়ার রয়ে গেছে দেশের জন্য। সেটা কীরকম? আপনার এরকম কোনো পরিকল্পনা সামনে আছে কি না? আমরা সবসময় চাই দেশের মানুষ সম্মানের সাথে থাকুক। যেভাবে আমরা চলছি আজকে, তো সত্যিকার অর্থেই আমার বোন হয়তো মন খারাপ করবেন, কিন্তু আজকে এই দেশ দেশের মানুষের হাতে নাই, এ দেশ আমলাদের হাতে চলে গেছে। সাড়ে 300 সদস্যের পার্লামেন্ট, এই একমাত্র শেখ হাসিনা ছাড়া আর সবাই থানার ওসিকেও স্যার বলে সম্বোধন করে। কোনো এমপির সম্মান নাই। এই উপজেলা চেয়ারম্যান বানানো হয়েছে, উপজেলা চেয়ারম্যানরা কিচ্ছু না, বাতাস। ইউনো উপজেলা চালায়, উপজেলা চেয়ারম্যানরা কিচ্ছু করতে পারে না। তাই প্রতিনিধিত্বশীল যে রাষ্ট্র, সেটা নষ্ট হয়ে গেছে। এটাকে ফিরিয়ে আনতে চাই, মানুষের সম্মান বাড়ুক। শেখ হাসিনার মধ্য দিয়েও যদি হয় সেখানে আপত্তি কী, কিন্তু একটা পশু রাষ্ট্র হতে পারে না এটা। পরিবর্তনের যে মাধ্যমগুলো বা যে কথাবার্তাগুলো আমরা বলি, সামনেই জাতীয় নির্বাচন আসছে বছর 2-1 পরেও, নিশ্চয়ই সেখানে একটা বড় পরিবর্তন সাধারণ মানুষ প্রত্যাশা করে, যদি সাধারণ মানুষ মনে করে যে দেশ ভালো মতো চলছে না। আপনার কি মনে হয় যে এই পরিবর্তনটা কীরকম দরকার? এবং সামনের নির্বাচন ঘিরে আপনি যেহেতু একটা ম্যান্ডেট নিয়ে কাজ করেন, আপনার একটা রাজনৈতিক দল রয়েছে, আপনি কি চিন্তা ভাবনা করছেন? আসলে মুক্তিযুদ্ধের সময় মানুষের সম্মান, মানুষের মর্যাদা, মানুষের কথার গুরুত্ব সর্বোচ্চ আসনে পৌঁছে গিয়েছিল। সেই জন্য আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করতে পেরেছিলাম। আজকে মানুষের মর্যাদা সর্বনিম্ন স্তরে নেমে এসেছে। মানুষের ভালোবাসা নাই, মানবিকতা নাই, মানবিক আচরণ মানুষ মনে হয় ভুলেই গেছে। এরকম একটা অবস্থা, বঙ্গবন্ধু যেমন বাংলাদেশের বাঙালি জাতিকে আত্মমর্যাদায় বলীয়ান করেছিলেন, দুঃখের সাথে বলতে হয় যেভাবেই হোক না কেন আমার বোনের নেতৃত্বে মানুষের সেই সবলতা, আত্মমর্যাদা অনেক নিচে নেমে এসেছে। এটা ফিরিয়ে আনতে পারলেই নিঃসন্দেহে আমাদের আশা পূর্ণ হবে। আপনি বারবার বলছেন যে আওয়ামী লীগ আগের অবস্থায় নাই। আপনি বঙ্গবন্ধুর চতুর্থ ছেলে, আপনার বোন প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদি আওয়ামী লীগ তার অবস্থানে না থাকে, এই দায়বদ্ধতা তো ভাই হিসেবে আপনার বা বঙ্গবন্ধুর ছেলে হিসেবে আপনার উপরও আসে। এইটা আপনি স্বীকার করেন কিনা, বা এই ব্যর্থতার দায় আপনার ব্যাখ্যাটা কি? না, আমি কোনো কিছু অস্বীকার করি না। আমার উপরেও দায় আসে। মানুষ যার কাছে আশা করে, সে যদি তা দিতে না পারে, মানুষ হতাশ হয়। আমি যে বঙ্গবন্ধুর সন্তান, এটা রেহানা অনেকবার বলেছে। আজ থেকে 4-5 বছর আগে রেহানা আমাকে ফোন করেছিল 15ই আগস্টে।
বলেছিল, ভাই আপনি কি ধানমন্ডির বাড়িতে গিয়েছিলেন? আমি বলেছিলাম না, আমি যাই নাই। তো সে বলল, আপনি এক্ষুনি যান, ওই বাড়ি কি শুধু আমাদের, ও বাড়ি আপনারও। ও ছোট হলেও তার কথা ছোট ছিল না, তার কথা মস্ত বড় ছিল। আমি আমার ছেলে মেয়ে নিয়ে, আমার স্ত্রীকে নিয়ে আমি গিয়েছিলাম। এখনও যাই, মাঝে সাঝে যাই, কখনো কখনো হয়তো বাধা পাই, ফিরে আসি, আবার যাই। তো সেই জন্যে আমার পক্ষে যা সম্ভব আমি আন্তরিকভাবে তা করার চেষ্টা করব। আমি কাউকে শত্রু মনে করি না, আমি কারো সম্মানহানি করতে চাই না। আমি চাই এই যে আজকে আমার বোন প্রধানমন্ত্রী, আজীবন ক্ষমতায় থাকবেন না, তার ক্ষমতায় থাকতে যে সম্মান, যে মর্যাদা, যে ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতার থেকে চলে গেলেও তার যাতে মর্যাদা থাকে, সম্মান থাকে, তার জীবনে নিরাপত্তা থাকে, শুধু তার নয় অন্যান্যদেরও, আমি এটা চাই। যে আমরা নির্বাচনের প্রসঙ্গে আসছিলাম, আপনার কি মনে হয় যে আগামী 2 বছর পর যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ, যেটা নিয়ে আপনারা সবসময় সোচ্চার, বিভিন্ন মাধ্যমে কথা বলেছেন, এই সুযোগটা এখন আছে কিনা, বা মনে করেন কিনা যে আগামী নির্বাচনে সেটা থাকবে? নির্বাচনটা সুন্দর হওয়া, সুষ্ঠু হওয়া, এটার আমাদের সবার চাইতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়োজনই বেশি। তিনি যত বড় নেতাই হন, আজকে তার যত ক্ষমতাই থাকুক, দেশে ভালো নির্বাচন হয়নি, এজন্যে আগামী দিনে ইতিহাসের কাছে তাকে জবাব দিতে হবে। তার নামই আসবে, সেখানে কাদের সিদ্দিকীর নাম আসবে না। তো সেই জন্যে একটি ভালো নির্বাচন, মানুষ বিশ্বাস করতে পারে, মানুষ ভাবতে পারে যে আমি আমার ভোট দিতে পেরেছি, এরকম একটি নির্বাচন এদেশের সবার থেকে বেশি প্রয়োজন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সেই নির্বাচনে উনি জিতলে জিতবেন, সে নির্বাচনে উনি হারলে হারবেন, কিন্তু তিনি তার সম্মান হারাবেন না। এই যে ভালো নির্বাচন, এইটার সংজ্ঞাটা কি? আমরা যদি ভালো নির্বাচনের সংজ্ঞাটা 2014 এবং 2018 ইলেকশনের সাথে মেলাতে চাই, আপনি ওটাকে ভালো বলবেন না মন্দ বলবেন, এবং এইটার প্রেক্ষিতে সামনে নির্বাচন আপনি কেমন প্রত্যাশা করেন? আমি একটি ভালো নির্বাচন প্রত্যাশা করি। সেই ভালো নির্বাচন সকলেই ভোট দেবে তার ইচ্ছে মতো। যেটা আমি বলছিলাম যে 14 এবং 18কে আমলে নিলে সেই দুটোকে আপনি ভালো বলবেন কিনা? না, ওটা ভালো নির্বাচন না, এটা মানুষই বলে না, আমি কেন বলতে যাব। খালি 14 নির্বাচনে 153 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। তো পার্লামেন্টই তো ওটা হয় না, এবং আমি শেখ হাসিনার জায়গায় থাকলে আমি ওই দিনই পদত্যাগ করতাম। 18 সালের নির্বাচন, এটা আমাকে আপনি প্রশ্ন না করে আপনি নিজেই ভেবে দেখুন, নিজেই উত্তর দিবেন, এবং দরকার হলে মাননীয় প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করেন। আমার মনে হয় তার মধ্যে বিবেক কাজ করলে তিনি নিজেও বলতে পারবেন না যে 18 নির্বাচন একটা নির্বাচন হয়েছে। 14 এবং 18 আপনার হিসেবে কোনোটাই আসলে নির্বাচন হয় নাই। এই গ্রাউন্ডে দাঁড়িয়ে আমরা 2 বছর পর একটা ভালো নির্বাচন করব, যেটা আপনি প্রত্যাশা করেন বা সবাই প্রত্যাশা করে, সেটা কতটা সম্ভব বলে আপনার মনে হয়? সেটা খুবই সম্ভব, খুবই সম্ভব, এবং এখানে মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক হতে হবে। দেশের সব দোষ সরকারের, এ কথাও কিন্তু ঠিক না। প্রধান বিরোধী দল বিএনপিরও দোষ আছে, তারা মানুষের কাছ থেকে দূরে সরে গেছে, মানুষের মতামতের তোয়াক্কা করেনি। ইংল্যান্ড থেকে বিএনপি চলে, বাংলাদেশের মানুষ পাকিস্তানকেই মানে নাই, হাজার হাজার মাইল দূরে। আর ইংল্যান্ড তো 6000 না 8000 মাইল দূরে। 200 বছর আগে ইংল্যান্ডকে মেনেছে বাংলাদেশের মানুষ, তাদেরকে বিতাড়িত করা হয়েছে, ব্রিটিশকে তাড়িয়ে দেওয়া হয়েছে।
আপনি এখন ৭৫ বছর, তবুও আমরা মনে করি যে আপনি এখনও তরুণ আছেন। সামনের বাংলাদেশ বিনির্মাণে আপনার নিশ্চয়ই কিছু ইউনিক পরিকল্পনা বা অনন্য পরিকল্পনা আছে। তরুণ প্রজন্ম ঘিরে নিশ্চয়ই আপনার কিছু স্বপ্ন আছে যেগুলো বাস্তবায়ন হওয়াটা খুবই জরুরি। সেগুলো যদি একটু বলতেন যে আমাদের বাংলাদেশের সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তরুণ প্রজন্মের ভূমিকা এবং রূপরেখাটা কেমন হওয়া দরকার। আসলে বাংলাদেশ এগিয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই। আমরা আমরা কিছু নির্বোধেরা এখনো বেঁচে আছি বলে তরুণদের কিছু অসুবিধা হচ্ছে। এক সময় আমি খুব হতাশ হয়ে গিয়েছিলাম যে আমরা কি কিছুই করতে পারলাম না। কিন্তু স্কুলের ছাত্রছাত্রীরা, কলেজের ছাত্রছাত্রীরা যখন রাস্তায় নেমে এসেছিল নিরাপদ সড়কের আন্দোলনে, সেই আন্দোলনে যে ডিসিপ্লিন দেখেছি, শৃঙ্খলা দেখেছি, গর্বে বুক ভরে গিয়েছিল। পুলিশের গাড়ি ধরে তার লাইসেন্স চেক করেছে এবং লাইসেন্স না পেলে আটকে রেখেছে, মন্ত্রীকে ধরেছে এবং তাদের যে আচরণ করা দরকার তারা সেই আচরণই করেছে। তারা গাড়ি ভাঙে নাই, গাড়ি জ্বালায় নাই, মানুষের দিকে ঢিল ছড়ে নাই। বাংলাদেশের তরুণ সমাজ, তাদেরকে যদি আমরা সঠিক শিক্ষা দিতে পারি তাহলে এই দেশ সোনার দেশ হবে, এতে কোনো সন্দেহ নেই। যে আমরাও সেই প্রত্যাশা করি। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আজকের মতো শেষ করছি। আপনি এই বয়সে আমাদেরকে এতটা লম্বা সময় দিয়েছেন। আমরা আশা করব যে আপনারা যেই লক্ষ্য নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই লক্ষ্য বা সেই বাংলাদেশ বিনির্মাণে এখনকার তরুণ সমাজ বা যাদের উপর দায়িত্ব আছে তারা সেটা ভালো মতো পালন করতে পারবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এরই সাথে শেষ করছি আজকের মতো। আমরা কথা বলছিলাম বঙ্গবীর কাদের সিদ্দিকীর সাথে, তার বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ, রাজনীতি এবং সামনের দিনগুলোতে তরুণ প্রজন্মের ভাবনা নিয়েও। আর এর সাথে শেষ করছি আজকের মতো আনোয়ার সিমেন্ট মুক্ত মঞ্চ। ভালো থাকবেন সবাই।